আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের স্পেশাল চমৎকার ৬ নাম্বার বেসিক ক্লাস নিয়ে। আজকে আমাদের স্পেশাল ৬ নাম্বার বেসিক ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়লাম, ম্যাথও সলভ করলাম, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে থিওরিটা বুঝলাম, তারপর ম্যাথগুলো সলভ করলাম। আজকের এই ক্লাসে আমরা কি শিখব? আজকের এই ক্লাসে আমরা শিখব তাপগতিবিদ্যার প্রথম যে সূত্র, এর উপর ডিপেন্ড করে পরবর্তী যেই অংশগুলো আমাদের বইতে আছে সেই সকল অংশের কিছু স্পেসিফিক বেসিক ইনফরমেশন বা বেসিক আইডিয়া, যে আইডিয়াগুলো জানতে পারলে আমরা পরীক্ষায় ম্যাথমেটিক্স অংশগুলো ভালো করে সলভ করতে পারবো। আমাদেরকে মনে রাখতে হবে যে আমার এই অধ্যায়ে সূত্র প্রচুর, তবে এই এতগুলো সূত্রের মধ্যেও আমাকে চেষ্টা করতে হবে যেগুলো পরীক্ষা বেশি আসে সেগুলো ভালো করে আয়ত্ত করা। এর মধ্যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যেই আমার পার্টটুকু ছিল এই অধ্যায়ে, এটা শেষ করছি। আজকে আমরা যাবো এরপর থেকে। তো আমরা এখন কিছু স্পেশাল প্রক্রিয়া শিখব, যে স্পেশাল প্রক্রিয়াতে কিছু ম্যাথমেটিক্স আমাদের পরীক্ষায় সলভ করতে দিবে। তো এই মুহূর্তে আমাকে জানা বা বর্তমান যারা ক্লাসে উপস্থিত আছো সবার এখানে কি সব কিছু ঠিক আছে? সুমনা, সুবর্ণা, বিথি, তানিম, রিয়াজ, আরিফ, কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ বা স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, আচ্ছা। তো এখন আমাদের এই যে 4টা প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে হবে। 4টা প্রক্রিয়াটা কি কি? তো খুবই সিম্পল। আমরা প্রথমত প্রক্রিয়াটা দেখব এবং এর প্রক্রিয়াটার শর্টকাট টেকনিক শিখব এবং আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। প্রথম প্রক্রিয়ার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সবাইকে বলি স্পিক অফ রাখবা, সুন্দর করে জাস্ট মনোযোগ দিয়ে দেখবা, তাহলে বুঝতে পারবা। প্রথম প্রক্রিয়াটির নাম হচ্ছে কি? সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, এখন এই সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে কি হয় বা এই সমষ্ণ প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, এই বিষয়টা আমার যদি বুঝতে হয় তাহলে আমাকে একটু এই ট্রিক্সটা একটু মাথায় রাখতে হবে। দেখো, সমষ্ণ, মানে সম, মানে কি? সম মানে সমান, আর উষ্ণ মানে কি? তাপমাত্রা। তো সমষ্ণ প্রক্রিয়াটার মানে হচ্ছে যেই প্রক্রিয়ায় তাপমাত্রা সবসময় সমান থাকে, নো চেঞ্জ। আমরা বলতেছি যে প্রক্রিয়ায় তাপমাত্রা সবসময় কি থাকে? সমান থাকে, কোনো চেঞ্জ হয় না বা নো চেঞ্জ, সেই প্রক্রিয়াটির নামই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো আমাদের এখানে বলতেছে যে প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন হয় না, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আরিফ, রিয়াজ, তানিম, সুবর্ণা, সুমনা, বুঝতে পেরেছো কি? আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমাদের মূল থিম, যে সমষ্ণ প্রক্রিয়াটা আসলে কি। আচ্ছা, এরপরে 2 নাম্বার প্রক্রিয়াটার দিকে আমরা চলে যাচ্ছি। 2 নাম্বার প্রক্রিয়াটার নাম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ, দেখো কথার সাথে কাজ মিলে যায়। সমচাপ, সম মানে সমান, চাপ মানে চাপ। তার মানে যে প্রক্রিয়ায় চাপের মান সব জায়গায় কি হবে? সেম হবে বা সমান হবে, সেটাকেই তো বলবো কি? সমচাপ প্রক্রিয়া, তাই না? তো এখানে বলতেছে যে প্রক্রিয়ায় চাপের কোনো পরিবর্তন হয় না সেই প্রক্রিয়াটার নামই সমচাপ প্রক্রিয়া। 2 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে এখানে? জি না স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলি, তোমরা তো বলো তো তাহলে এটা কি হইতে পারে। 3 নাম্বারটা, 3 নাম্বার হচ্ছে সমায়তন প্রক্রিয়া। তাই এটা মানে কি বলো তো? এটাকে দ্বারা কি বোঝায়? যে প্রক্রিয়া আয়তন পরিবর্তন হয় না তাকে সমায়তন বলি। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ, উত্তর দিয়েছো, খুব সুন্দর আরিফ। যে প্রক্রিয়ায় আয়তন সমান থাকে বা আয়তনের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় কি? সম আয়তন প্রক্রিয়া। সুবর্ণা, সুমনা, তানিম আর হচ্ছে আমাদের রিয়াজ, তোমরা কি বুঝতে পারছো? যেই প্রক্রিয়ায় আয়তন পরিবর্তন হয় না তাকে বলা হয় সমায়তন প্রক্রিয়া। মনে থাকবে, একটু বলতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আরেকটা তো বাকি আছে। আমরা 4টা বলছি না, আমাদের কি বাকি আছে? আরও একটা বাকি আছে। এখন
আমি যেই লাস্ট অংশটা তোমাদের এখন দেখাবো এটা একটু ব্যতিক্রম। এটা কি একটু ব্যতিক্রম। একটু আমাদের মিম জয়েন করছো, থ্যাংক ইউ। তারিশকীয় ব্যাচের মিম। মিম জানি তুমি এনে কষ্টে জয়েন করো, এই নেট সমস্যার জন্য একটু দেরি হয়, সমস্যা নাই। তুমি দেরিতে জয়েন করলেও জয়েন করবা ক্লাসগুলোতে, ঠিক আছে? ক্লাস যাতে মিস না হয়। রেকর্ড তো থাকবেই, যে কোনো সময় পরবর্তী রেকর্ড দেখে নিতে পারবা। ওকে মিম, জয়েন করার জন্য ধন্যবাদ, খেয়াল করো। তো দেখো আমরা 4 নাম্বার যেই নতুন টাইপটা পড়বো এটাকে বলা হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। ভেরি গুড আরিফ, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি আসলে এই জায়গার মধ্যে যে শব্দ লেখা আছে এই শব্দ দিয়ে কোনো ক্লু বের করতে পারো? যেমন সমষ্ণ মানে উষ্ণতা সমান থাকবে, সমচাপ মানে চাপ সমান থাকবে, সমায়তন মানে আয়তন সমান থাকবে। কিন্তু রুদ্ধ তাপীয় এই কথার মধ্যে আসলে কি আছে? রুদ্ধ তাপীয় কথাটার মধ্যে এমন কোনো ক্লু কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমাদের তেজস্ক্রিয় ব্যাচের যে স্টুডেন্টগুলো আছো, মিম, সুবর্ণা, সুমনা, তানিম, আমরা কি এই শব্দের মধ্যে এমন কোনো ক্লু দেখতে পাচ্ছি যে ক্লুর মধ্যে মনে রাখতে পারি এটা আসলে কি হইতে পারে? তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্টদের বলতেছি। না স্যার। আচ্ছা, তার মানে আমরা এই শব্দটি দ্বারা বুঝতেছি না যেখানে পারবো এটা। হ্যাঁ, যে প্রক্রিয়া সংকোচন বা প্রসারণ করতে বাইরে থেকে তাপ প্রবাহ করতে করা হয় না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। না, এটা আসলে তো হচ্ছে অন্য বিষয়। যাই হোক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে আমাদের পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না সেটাই আমরা এখন দেখব, ঠিক আছে? আরিফ বলছে একটা, কিন্তু কথা হচ্ছে আমি চাচ্ছিলাম অন্য একটা উত্তর, যে উত্তরটা আমি এখান থেকে আশা করতেছি। সমস্যা নাই, তুমি চেষ্টা করছো, থ্যাংক ইউ। তো বলি, যারা তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্টরা আছেন, এই জায়গার মধ্যে নতুন একটা টার্ম আমি তোমাদেরকে শিখাবো, সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি, এনট্রপি মুখস্থ করো। যে প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না সেই প্রক্রিয়াটার নাম রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। অনেকে বলবা যে স্যার আমরা তো একটু আগে 3টা পড়ছিলাম, 3টার মধ্যে ক্লু দেওয়া ছিল, বুঝতেও সহজে পারছি, কিন্তু এটা তো আসলে একটু ব্যতিক্রম হয়ে গেল। লেখা আছে রুদ্ধ তাপীয়, আবার লেখা আছে এনট্রপি। এগুলোর আসলে মানে কি? আসলে এই যে এনট্রপি বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, এই বিষয়গুলো আমাদের এই অধ্যায়ে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। আর আমাদের এই এনট্রপি আর রুদ্ধ তাপীয় প্রক্রিয়া যত অঙ্ক পরীক্ষা আসে সবচেয়ে মানে ক্যালকুলেটিভ পার্ট। পরীক্ষাতে এই এনট্রপির অঙ্কটাই বেশি আসে, আর রুদ্ধ তাপীয় প্রক্রিয়াতে কৃতকাজ বের করতে হয়, এই অঙ্কটা বেশি আসে। আর এই ম্যাথগুলো করতে গেলে আমাদের অনেক ক্যালকুলেশন করতে হয় এবং অনেকের ভুলও হয়। হ্যাঁ, এখন এনট্রপি কি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আপাতত তোমরা ফেস করতেছো যে এনট্রপি একটা নতুন টার্ম তোমাদের সামনে চোখে এসেছে বা শুনতে পাচ্ছ। এখন এই এনট্রপিটা মানে কি এটা আমি এখন তোমাদের ভয়েসে বুঝায় বলতেছি। মিম, সুবর্ণা, সুমনা, তোমরা কি আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ? যা যা বলছি এতটুকু কথা কি বুঝছো? তোমরা রেসপন্স করো। মিম, আরে দেখতে পাচ্ছ না? মিম তাহলে কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো। তুমি একটু কষ্ট করে লিঙ্কটা কেটে দিয়ে আবার জয়েন করে দেখো, হ্যাঁ, দেখা যায় কিনা, ঠিক আছে? ওহো রে, ঢুকতেই পারবে না। তুমি কি একবারে দেখতেই পাচ্ছ না কালো হয়ে আছে স্ক্রিনটা তোমার সামনে? আচ্ছা আচ্ছা, একটু ওয়াইফাইটা অন করতেছি, দেখি। আমি এতক্ষণ এমবি দিয়েছিলাম, তো একটু ওয়াইফাইটা অন কর। আচ্ছা, তো আমি যে কথাটার সাথে তোমাদের সাথে আমি কমিউনিকেশন করতেছিলাম বা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপিটা আসলে কি তানিম প্রশ্ন করছো, খুব সুন্দর প্রশ্ন। তো এই এনট্রপির ব্যাপারটা আমি, আচ্ছা তোমরা কি এখন দেখতেছো? আমার তো ওয়াইফাই চালু করছি, ওয়াইফাইয়ের স্পিড আপ ডাউন হচ্ছে একটু বেশি বর্তমানে। আমার কথা কি শুনতেছো, দেখতেছো কিছু ভালো করে? আমাকে জানাও একটু। দেখা যায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এনট্রপিটার মানে কি। আমি তোমাকে একটা প্রশ্ন করি বা একটা গল্প। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, তোমরা বুঝবা। সেটা হচ্ছে গিয়ে, তুমি তোমার পড়ার টেবিলে বইগুলো কি সাজিয়ে রাখো নাকি এলোমেলো করে রাখো যখন পড়া শেষ করো আর কি?
অবশ্যই সাজিয়ে রাখো, তাই না? তো হঠাৎ করে দেখলা যে সকালে ঘুম থেকে উঠে তোমার টেবিলে কোনো বই সাজানো না, কিছু বই মাটির মধ্যে পড়ে রয়েছে, কিছু বইয়ের পেজটা ছিঁড়ে রয়েছে, আবার কিছু কিছু বই ইঁদুরে খেয়ে ফেলছে। হঠাৎ করে দেখলা যে দিনের বেলা সকালবেলা এরকম একটা অবস্থা পড়ার টেবিল, তখন অবশ্যই তোমার মনটা খারাপ হবে, কারণ রাত্রেবেলা কত সুন্দর করে গুছিয়ে রাখছো টেবিলটা। সকালে উঠে দেখো টেবিলের অর্ধেক বই মাটিতে পড়া, বাকি অর্ধেক বই পেজগুলো ছিঁড়ে গেছে, বাকি অর্ধেক বই কী করছে, ইঁদুরে খেয়ে ফেলছে। তো এই যে একটা বিষয়, এটা হচ্ছে এন্ট্রপি। কি বললাম? এই যে পড়ার টেবিলটা যে এলোমেলো হয়ে গেছে, বিশৃঙ্খল হয়ে গেছে, এটাকেই বলা হয় এন্ট্রপি। তো এন্ট্রপিটা ফিজিক্সের ভাষায় বলতে বোঝায় বিশৃঙ্খলার পরিমাণ। একটা গ্যাস যখন পরিবেশে কাজ করবে, তখন সেই গ্যাস কী পরিমাণ বিশৃঙ্খলার মুখোমুখি হবে, সেই বিষয়টাই আমাদের এই এন্ট্রপির অঙ্কর মাধ্যমে বের করা হয়। আমি কি তোমাদের উদাহরণটা বুঝাতে পারছি? এন্ট্রপিটা মানে কি? জাস্ট বিশৃঙ্খলার পরিমাণ, কতটুকু বিশৃঙ্খলা পাওয়া গিয়েছে। থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে বাকি যারা আছো, সুবর্ণা, সুমনা, মিম, এন্ট্রপির ব্যাখ্যাটা কি এখন বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এই বিষয়টা খেয়াল রাখবা যে এন্ট্রপি বলতে বোঝায় বিশৃঙ্খলা হয়েছে কতটুকু, সেই পরিমাণ। ওকে, তো এখন কথা হচ্ছে স্যার আমরা তো এগুলো পড়লাম, তাই না? 1 2 3 4, চারটা যে স্পেশাল প্রক্রিয়া এটা পড়লাম, আমাদের কি আরও কিছু পড়তে হবে? হ্যাঁ, আমরা তো এগুলো হচ্ছে পড়ছি সামারি। সমষ্ণ প্রক্রিয়া বলতে কি, সমচাপ প্রক্রিয়া কি, সমায়তন কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, এগুলো হচ্ছে কি সংক্ষিপ্ত বা সামারি পড়ছি। এখন আমরা পড়ব বিস্তারিত। এখন আমরা কি পড়ব? বিস্তারিত, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় বিস্তারিত কী কী থাকে, কী কী সূত্র হয়, সমচাপ প্রক্রিয়া কী কী বিস্তারিত থাকে, কী কী সূত্র হয়, সমায়তনে আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রত্যেকটা প্রক্রিয়াতে বিস্তারিত সূত্র আছে অনেক, এবং কোন কোন জিনিস জানতে হবে সিকিউ পারার জন্য, সেগুলো আমাকে বিশদভাবে আলোচনা করতে হবে। তো এখন আমাদের এই ক্লাসটাই শুরু হবে, বা এখন আমরা এই অংশটার মধ্যে আছি যে আমরা এখন বিস্তারিত লেখাপড়া করব। সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে যা যা আছে সব দেখব, দেন আমরা সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব, দেন পরবর্তীতে সমচাপ প্রক্রিয়া, এরপর এর ম্যাথ দেখব, এরপর সমায়তন প্রক্রিয়া এর ম্যাথ দেখব, রুদ্ধতাপ প্রক্রিয়া ম্যাথ দেখব, এই টপিক শেষ। এই টপিকটা একটু বেশি বড়, কিন্তু একটু ক্যালকুলেটিভ, এবং পরীক্ষাতে এখান থেকে প্রচুর অঙ্ক আসে। তো আমরা এই আজকে 6 নম্বর ক্লাস দিয়ে মাত্র শুরু করলাম এই টপিকটা, এখন দেখা যাক কতদিনে শেষ হয়। তো চলো আমরা আজকে প্রথম অংশটা নিয়ে আলোচনা করি, সমষ্ণ প্রক্রিয়ায় বিস্তারিত আলোচনা, এবং এখানে যে যেই সূত্র কাজে লাগবে ম্যাথ সলভ করার জন্য। ঠিক আছে, তো চলো আমরা এখন শুরু করি। প্রথম যেই প্রক্রিয়া সেটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া। এই সমষ্ণ প্রক্রিয়ায় কি কি হয়, এই সমষ্ণ প্রক্রিয়া কীভাবে কাজ করে সেটা আমরা দেখব, বেসিকটা জানবো, দেন আমরা সূত্র পড়ব ম্যাথ সলভ করার জন্য। আশা করি দেখতে পাচ্ছ। 1 নং প্রক্রিয়ার নাম সমষ্ণ প্রক্রিয়া। চলো দেখি সমষ্ণ প্রক্রিয়া কীভাবে কাজ করে। এ হচ্ছে আমাদের একটা চিত্র, চিত্রটা বুঝতে হবে তোমাদের। চিত্র বুঝতে পারলে সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবা বা বুঝতে পারবা। আমাকে এই মুহূর্তে বলতে হবে, সবার এখানে কি চিত্র দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে, স্পষ্টভাবে কি চিত্র দেখতে পাচ্ছ? আমাকে একটু বলবা স্পষ্টভাবে কি চিত্র দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা চিত্রটার দিকে নজর দিই। হ্যাঁ, আমরা বলছিলাম মাঝখানে, আমাদের মাঝখানে যেটা থাকে, আমি তোমাদেরকে বলছিলাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে মাঝখানে যেই জিনিসটা থাকে এটাকে আমরা কি বলি বলো তো? মাঝখানে যে আয়তাকার বস্তুটা থাকে এটাকে কি বলা হয় বলো তো? সিস্টেম বা যন্ত্র। তোমরা ভুলে গিয়েছো? তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়ছিলাম মাঝখানে আয়তাকার যে একটা বক্স থাকে এটাকে বলা হয় কি? সিস্টেম বা যন্ত্র। এই যে সিস্টেম, সিস্টেম মন থাকবে, কথা বলতে হবে প্লিজ। এই যে এটা হচ্ছে সিস্টেম, এই চতুর্ভুজের মতো যে শেপ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সিস্টেম। তাপগতিবিদ্যার মধ্যে এই সিস্টেম কথাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরিফ, রিয়াজ, তানিম, মিম, সুবর্ণা, সুমনা, বুঝতেছো তো? সিস্টেম কি বললাম?
সিস্টেম, মনে থাকবে? রেসপন্স করো দ্রুত। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, এই সিস্টেমটার বাহির থেকে কি প্রয়োগ করা হচ্ছে? তাপ শক্তি দিলাম। দিলাম মানে কি, এই সিস্টেমের মধ্যে আমরা তাপ শক্তি দিতেছি বা সরবরাহ করতেছি। তো আমরা জানি, থ্যাংক ইউ সুমনা বলছো। তো সুমনা, কিছু বিষয় খেয়াল রাখো, একটা ক্লাস মিস হয়েছে তো এই অংশটা বুঝতে একটু সমস্যা হতে পারে, সমস্যা নেই, মনোযোগ দিবা আর মিমও দেখবা। যখন কোনো একটা সিস্টেমের মধ্যে তাপ শক্তি দেওয়া হয় তখন এটাকে বলা হয় পজিটিভ। কি পজিটিভ? ডি কিউ পজিটিভ। তাপ শক্তিকে ডি কিউ দিয়ে প্রকাশ করা হয়, আর যখন তাপ শক্তি দেওয়া হয় তাহলে এটার মান হয় পজিটিভ, আর তাপ শক্তি নিয়ে নিলে মান হয় নেগেটিভ। আমরা কিন্তু যে পজিটিভ নেগেটিভ পড়ছি, তোমরা কি ওটা মনে রাখতে পারছো? কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় মনে আছে কি? আমি কিন্তু তোমাদের পড়াইছিলাম, অবশ্যই মনে থাকার কথা। তোমাদের কি মনে আছে কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়? এইসব ভুলে খেয়ে ফেলছো? এই যে তাপ শক্তি দেওয়া হলে ডিকিউ পজিটিভ, তাপ শক্তি বের হয়ে গেলে ডিকিউ নেগেটিভ। আবার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি কমে গেলে ডিইউ নেগেটিভ। আর সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে তাহলে ডিডব্লিউ পজিটিভ, আর পরিবেশ দিয়ে যদি সিস্টেমের উপর কাজ করা হয় ডিডব্লিউ নেগেটিভ। আজকে একটু রিপিট করলাম, সুমনা আর হচ্ছে গিয়ে মিম, খেয়াল রাখবা। হ্যাঁ, এইগুলো আমরা পড়ছি, সাইটের পিকচারটা দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, গ্রুপে আমি দিয়ে দিব, ছবিটা দিয়ে দিব, খেয়াল করো কখন পজিটিভ কখন নেগেটিভ এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো আপনাদের এগুলো আপনারা পড়াইছি, ভুলে গেছেন। আচ্ছা যাই হোক, এবার খেয়াল করেন তো, যখন তাপশক্তি দিয়েছি তখন ডিকিউ পজিটিভ হইল। আচ্ছা, আমাদের এই সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা তাপমাত্রা চেঞ্জ হয় না, কারণ কি এটা সমষ্ণ প্রক্রিয়ার একটা সিস্টেম। এই সিস্টেমটা কোন প্রক্রিয়ায় কাজ করতেছে? সমষ্ণ প্রক্রিয়া। তো আমরা জানি যে প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় না, তাপমাত্রা পরিবর্তন হয় না, তাকেই বলা হয় কি? সমষ্ণ প্রক্রিয়া। আমরা সংজ্ঞা পড়ছিলাম। তো এই সিস্টেমের মধ্যে কি পরিবর্তন হবে না? তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আর তাপমাত্রাকে ডেলটি দিয়ে প্রকাশ করা হয়। তাপমাত্রার পরিবর্তনকে কী দিয়ে প্রকাশ করে? ডেলটি। দেখো, তাপমাত্রা চেঞ্জ হবে না এর মানে কি জানো? তাপমাত্রা পরিবর্তন শূন্য। আমি আবার বলতেছি, যদি কোনো কিছুর পরিবর্তন না ঘটে তাহলে সেই রাশির পরিবর্তনের মান শূন্য হয়। কি বললাম? যদি কোনো রাশির পরিবর্তন না ঘটে তাহলে সেই রাশির পরিবর্তনের যে মান সেটা কি হয়? শূন্য হয়। যেমন এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে তাপমাত্রার পার্থক্য কত হবে? শূন্য হবে, মানে ডিটি এর মান 0 হবে। সবাই কি ব্যাপারটা বুঝছো? ডিটি এর মানটা 0 কেন হবে? কারণ এখানে তাপমাত্রাটাই হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না। আমার নেটটা হঠাৎ করে একটু বেশি ডিস্টার্ব করতেছে বিধায় আমার লিঙ্কটা কেটে যাচ্ছে আর কি। আমি দুঃখিত, আমার হঠাৎ করে নেটটা একটু কেটে যাওয়াতে একটু এরকম হয়েছে। এবার একটু দেখো, আমো বিরিয়ানি দেখো, খেয়াল করো। হ্যাঁ তো আসলে হঠাৎ করে বিরিয়ানি জ্ঞান ছুটছে তো মনে করছিলাম আম্মু বিরিয়ানি রান্না করতেছি আর কি জন্য। দেখো, খেয়াল করো, তাহলে যে বিরিয়ানি জ্ঞান হতেছে না, আমি কমু না। কই তুই বললেই তো হয় যে আমি বিরিয়ানি খাবো না, আমি তো জ্ঞান পাশে দেখে কইলাম। দেখো, খেয়াল করো, আসলে সত্যি সত্যি বিরিয়ানি রান্না হচ্ছিল তো তা আমাকে দেওয়া হবে না দেখে আমি বলতেছিলাম স্পিকার অফ করে যে বিরিয়ানি কিনা। ওকে, খেয়াল করো, এই জন্য স্পিকার অফ ছিল। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, তো এই যে গত ক্লাসে তোমাদের আমি বিরিয়ানি দিয়ে পড়াইছিলাম না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়াইছিলাম বিরিয়ানি দিয়ে। আজকে আমার ছোট বোনই আমাকে না দিয়ে খাবে, বুঝছো? এই হচ্ছে বাস্তব,
যেগুলো গল্প বলি সেগুলো কি এখন বাস্তব হয়ে গেছে। আমি তো বিরিয়ানি গ্রান পাচ্ছি, তোমরা পাচ্ছ না, কারণ তোমরা তো হচ্ছে কি অনেক দূরে। আমি তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী দিয়ে পড়াইছিলাম বলো তো? বিরিয়ানির প্যাকেট দিয়ে পড়াইছিলাম না? তোমার ভাইকে বা ছোট বোনকে বলবা এক প্যাকেট বিরিয়ানি আনতে, তো দেখবে কিছু বিরিয়ানি সে খেয়ে ফেলছে, বাকিটা তোমাকে দিছে। তো সেই গল্পটা আমি বলছিলাম বুঝার জন্য, কিন্তু দেখি বাস্তবে এখন আমার সাথে ঘটতেছে। বিরিয়ানি আনা হয়েছে বাসায়, যাই হোক বিরিয়ানিটা আমি খেতে পারতেছি না, আমার ছোটো বোন খেয়ে ফেলবে। ওকে, তো এটা কিন্তু আসলে একটা মজা, বুঝছো? কিছু কিছু জিনিস আমাদের গল্প হইলেও মাঝে মধ্যে সেগুলো বাস্তবে যখন ঘটে যায় তখন এটা সারপ্রাইজের মতো লাগে। ওকে, খেয়াল করো। তো এই হচ্ছে বিষয়। তো তাপমাত্রার মান চেঞ্জ হচ্ছে না, ডিটি জিরো। আমরা জানি তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক সম্পর্ক। ওই যে আমি তোমাদের পড়াইছিলাম অভ্যন্তরীণ শক্তিতে যখন পড়াইছিলাম যে তাপমাত্রার সাথে কার সম্পর্ক রয়েছে? অভ্যন্তরীণ শক্তি। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদি কমে যায় অভ্যন্তরীণ শক্তি কি কমে যাবে, তাপমাত্রা যদি জিরো হয় অভ্যন্তরীণ শক্তি কি হবে? জিরো হবে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটার মধ্যে যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রার পরিবর্তনটা শূন্য, ডেল টি শূন্য, সেই হিসাবে ডি ইউর মানটাও জিরো হবে। ডি ইউর মানটাও জিরো হবে, কারণ দুইটাই সমানুপাতিক সম্পর্ক। এই জন্য কথাটা কি বুঝতে পারছো সবাই? আরিফ, রিয়াজ, তানিম, সুবর্ণা, সুমনা, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আর এই জায়গায় বলতেছে সিস্টেম পরিবেশের উপর কাজ করে। এই সিস্টেম সবসময় কি করে? পরিবেশের উপর কাজ করে, যেন ডিডব্লিউ পজিটিভ। ডিডব্লিউ কি? পজিটিভ। তো আমাদের বেসিক আলোচনা শিখা শেষ, এবার আমরা কি করব? সূত্র শিখব। সূত্র আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সুমনা খেয়াল রাখবা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে বলা হয় ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এটা হচ্ছে তাপগতিবিদ্যার কি? প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন কথা হচ্ছে এই যে আমরা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা দেখতে পাচ্ছি, এই সূত্রের মধ্যে যদি আমরা ডি ইউর মানটা বসায় দেই তাহলে কি হবে দেখো তো? ডি ইউর মান যদি বসায় দাও তাহলে আমাদের পাওয়া যাবে ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ। ডি কিউ ইকুয়াল টু কি? ডি ডব্লিউ। দেখো ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, ডি ইউর মানটা জিরো দিলাম, তো জিরো লাগে ডি ডব্লিউ যোগ করলে কি আসবে? ডি ডব্লিউ। তাহলে ডি কিউ ইকুয়াল টু কী হবে? ডি ডব্লিউ। ডি কিউ ইকুয়াল টু কী হবে? ডি ডব্লিউ হবে। ডি কিউ ইকুয়াল টু কী হবে? ডি ডব্লিউ হবে। দেখো তো সবাই এতটুকু ব্যাপার ভালো করে বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানাও প্লিজ। বুঝতে পেরেছো? রিয়াজ, জি স্যার। তানিম, সুবর্ণা, সুমনা, ওকে। এইবার একটা বিষয় আমরা গত ক্লাসে পড়ছিলাম, ডি ডব্লিউর সূত্র কি পড়ছিলাম? পি ইন্টু ডিভি। ডি ডব্লিউর সূত্র পড়েছিলাম কি? পি ইন্টু ডিভি। পি ইন্টু ডিভি। ডি ডব্লিউ সূত্র পড়া হয়েছিল আমাদের কি? পি ইন্টু ডিভি। এখন এই জায়গাতেও আমরা কি করব? সেম টু সেম কাজ করব। তো লিখে দিলাম পিডিভি সিস্টেম। এই পিডিভির মানে কি? এই যে এটার মানে হচ্ছে সিস্টেমে সরবরাহকৃত কাজ। হ্যাঁ, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে আমরা বুঝাই। জাস্ট আমি এই পিডিভি যদি বাদ দিই, সাপোজ পিডিভি বাদ দিলাম, যদি আমরা পিডিভি বাদ দিই তাহলে কি হবে জানো? ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ বুঝাবে। কি বুঝাবে? ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ। এর মানে কি? এর মানে হচ্ছে সিস্টেমে যতটুকু তুমি তাপশক্তি সরবরাহ করবা সবটুকু তাপশক্তি সিস্টেম তোমার জন্য কাজ ত্বরিত করবে। কি বললাম? তুমি সিস্টেমে যদি 100 জুল তাপশক্তি দাও, এই 100 জুল তাপশক্তি সিস্টেম তোমার জন্য ব্যয় করবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছ? আমি আবার বলতেছি, তুমি যদি সিস্টেমে 100 জুল তাপশক্তি দাও, সিস্টেমকে বলো যে সিস্টেম এই 100 জুল তাপশক্তি দিয়ে আমার জন্য কাজ করে দাও, সিস্টেম 100 জুলের 100 জুলেই তোমার জন্য কাজ করবে। কোনো শক্তি তার নিজের কাজে ব্যয় করবে না, কারণ ডি ইউর মানটা জিরো। এটা হচ্ছে তার প্রমাণ। ডি কিউর মান যত হবে ডি ডব্লিউর মান ততই হবে, মানে সিস্টেমে যতটুকু তাপশক্তি দিবা সিস্টেম সম্পূর্ণ তাপশক্তিটাই তোমার জন্য ব্যয় করবে বা কাজ করবে। সবাই কি ব্যাপারটা এবার বুঝতে পারছো? মন থাকবে?
কথা বলতে হবে প্লিজ। সবাই কি ব্যাপারটা বুঝছো? স্যার সিস্টেম বলতে কি সিস্টেম বলো তো। স্যার সিস্টেম বলতে কি বোঝাতে চাইতেছেন বুঝতে পারতেছি না। আচ্ছা, সিস্টেম বলতে বোঝাচ্ছি ওই যে মাঝখানে যে মেশিন থাকবে, যন্ত্রটা আর কি, একটা গ্যাস যে আবদ্ধ পাত্রে থাকবে, সে আবদ্ধ পাত্রটাকেই সিস্টেম বলা হয়। তোমরা যখন পানি তুলো না, সাবমার্সিবল মোটরটা আছে না, সাবমার্সিবল মোটরটা থেকে তো পানি উত্তোলিত হয়, তাই না? মাটি থেকে পানি আসে। এই সাবমার্সিবল পাম্পটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেম কি করে? মাটির তলদেশ থেকে পানি তোমাদের জন্য তুলে দেয়, আমাদের জন্য তুলে দেয়। এবার বুঝছো? সাবমার্সিবল পাম্প হচ্ছে সিস্টেম। সাবমার্সিবল পাম্পের গায়ে যদি আমি বিদ্যুৎ দেই, তাহলে কি হবে? তাপ শক্তি দেওয়া হইলো। সাবমার্সিবল পাম্প তো এমনি এমনি আর চলবে না। এমনি এমনি চলবে? এমনি এমনি তো আর সাবমার্সিবল পাম্প চলে না, তাকে শক্তি দিতে হবে। তাকে কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। তো এখন এই সাবমার্সিবল পাম্পকে যদি শক্তি প্রয়োগ করো, তাহলে সাবমার্সিবল পাম্প কী করবে? তোমার জন্য এই যে শক্তিটা সম্পূর্ণরূপে কি করবে? পানি তুলতে কাজ করবে, নিজের কাজে ব্যয় করবে না। তো এটাকে আমরা সিস্টেম বলতেছি। একটা গ্যাস যেই পাত্রে থাকবে, সেই পাত্রটাই মূলত সিস্টেম হিসেবে কাজ করে। বুঝতে পারছো তানিম? জি স্যার। ওকে, এ হচ্ছে বাংলা কথা যে সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তি সবটুকুই কি হবে? কাজে রূপান্তরিত হবে। সবটুকুই কি হবে? কাজে রূপান্তরিত হবে। কাজে রূপান্তরিত হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মূল বিষয়টা, খেয়াল রাখবা। বা কাজে রূপান্তরিত হয়। ওকে, এটা গেল। এবার আমরা দেখো ডিডব্লিউর যে সূত্র সেটা জানি পিডিবি। ডিডব্লিউ সূত্র পিডিবি, তাহলে আমরা লিখতে পারি না ডিডব্লিউর পরিবর্তে ডিকিউ ইকুয়াল টু পিডিবি। 2 নং সূত্র দিয়ে লিখতে পারি ডি ইকুয়াল টু কি? পিডিবি। জাস্ট সূত্র মুখস্থ করবা। প্রথমে এই সূত্র, পরে হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ, আবার ডিডব্লিউ ইকুয়াল টু পিডিবি, আবার ডিকিউ ইকুয়াল টু পিডিবি। মানে সূত্র মুখস্থ করবা। পরীক্ষাতে আমার অবশ্যই কোনো না কোনো জায়গায় সূত্রে কাজে লাগবেই লাগবে। ব্যাপারটা কি বুঝতে পারছো এবার? জাস্ট সূত্র মুখস্থ করতে হবে, এই আর কি। মন থাকবে? বুঝছেন? ওকে, এরপরে যাচ্ছি পরবর্তী অংশ। পরবর্তী অংশ হচ্ছে গিয়ে, এবার একটা বিষয় খেয়াল রাখবা। বিষয়টা হচ্ছে ডিকিউর মানটা যদি পজিটিভ হয়, ডিকিউর মান পজিটিভ হলে সিস্টেমের আয়তন বৃদ্ধি পাবে। খেয়াল রাখবা, মুখস্থ করবা। ডিকিউর মান, এই সূত্র থেকে আমরা বলতে পারি ডিকিউর মান যদি পজিটিভ হয় তাহলে সিস্টেমে আয়তন বৃদ্ধি পাবে, আর ডিকিউর মান যদি নেগেটিভ হয় সিস্টেমে আয়তন হ্রাস পাবে। কেমনে হবে এটা? আমি একটা বিষয় তোমাকে বলি। আচ্ছা বলো তো, ডিকিউর মান যদি পজিটিভ হয়, পি হচ্ছে মনে করো একটা ধ্রুবক রাশি। ডিকিউর মান যদি পজিটিভ হয় তাহলে কি ডি ভি এর মান পজিটিভ হয়, তাই না? আমি যেটা বলছি বুঝছো কিনা? ডিকিউর মান যদি পজিটিভ হয় তাহলে ডি ভি এর মান কি হবে? পজিটিভ হবে। এই সূত্র থেকে আমরা এগুলো বুঝবো আর কি। ডিকিউর মান পজিটিভ হলে ডিভি কি হবে? পজিটিভ, মানে আয়তনের পরিবর্তন হবে পজিটিভ। এই লাইনটা কি বুঝতে পারছো? এটা বুঝতে হবে। রিয়াজ, তানিম, সুবর্ণা, সুমনা, আরিফ, ডিকিউর মান পজিটিভ হলে ডিভিও পজিটিভ। আচ্ছা, ডিভি পজিটিভ হলে সেটাকে বোঝায় আয়তনের মান বৃদ্ধি পায়, আর ডিভি এর মান নেগেটিভ হলে বোঝাবে আয়তনের মান কি পায়? হ্রাস পায়। তো এই সূত্র থেকে ডিকিউর মান যদি পজিটিভ পাই তাহলে বুঝতে পারবো যে ওই সিস্টেমের আয়তন বৃদ্ধি পাচ্ছিল, আর এই সূত্র থেকে যদি আমি ডিকিউর মান নেগেটিভ পাই তাহলে বুঝতে হবে ওই সিস্টেমের আয়তনের মান কি হচ্ছিল? হ্রাস পাচ্ছিল। সুমনা, সুবর্ণা, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আমাকে একটু জানাবা। আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে। বাকিরা কি বুঝতে পারছো? একটু দ্রুত বললে ভালো হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন এতটুকু? ওকে, সর্বশেষ, হ্যাঁ সর্বশেষ এই টপিক থেকে যে সূত্র মুখস্থ করতে হয়, পরীক্ষা অঙ্ক আসে, সেটা হচ্ছে এই যে P1 V1 ইকুয়াল টু P2 V2। আচ্ছা বলো তো, এই সূত্রটা তোমরা কি কোথাও দেখছিলা এর আগে? মনে করো তো, P1 V1 ইকুয়াল টু P2 V2 কোথাও দেখছিলা? পড়াইছিলাম তোমাদের এই সূত্রটা? আচ্ছা, কোন অধ্যায় বলো তো? কোন বিষয়, কোন অধ্যায়? কেমিস্ট্রি। চমৎকার। কেমিস্ট্রিতে তারপর প্রথম ডিগ্রিটা। কেমিস্ট্রি, ভেরি গুড। কেমিস্ট্রি ক্লাসে আমরা এটা পড়ছিলাম, পরিবেশ রসায়নে P1 V1 ইকুয়াল টু P2 V2। আচ্ছা বলো তো, এটা কিসের সূত্র? কোন বিজ্ঞানীর সূত্র এটা? কোন বিজ্ঞানীর সূত্র? নাম কি?
হ্যাঁ, সুমনা মনে আছে, কেমিস্ট্রিতে পড়ছিলাম। আরিফ, বলো তো কোন বিজ্ঞানীর সূত্র, এই সূত্রটার নাম কি? ভুলে গেছে। তানিম মনে, বয়েলের সূত্র স্যার। হ্যাঁ চমৎকার, থ্যাংক ইউ, এই তো মনে পড়ছে, বয়েলের বয়েলের সূত্র। সূত্র। হ্যাঁ, বয়েলের সূত্র, এটা হচ্ছে কি বয়েলের সূত্র। তো যেটা বলি, আমার এই অধ্যায়ে এই সূত্র দিয়েই কাজ করতে হয়, যদিও এই যে সূত্রটা রসায়নে, কিন্তু ফিজিক্সের এই অধ্যায়ে কাজে লাগবে। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। নোটগুলো দিয়ে দিব, খাতায় লিখে দেখাবা। আগামী ক্লাস বলতে আগামী সপ্তাহে ক্লাসে আমরা প্র্যাকটিস করবো এই টপিকের ম্যাথগুলো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।